নমস্কার। তানাশাহি নেই চলেগার চতুর্থ পর্ব শুরু করছি আজ। গতকাল এই বলে শেষ করেছিলাম যে খুব গোপনে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যে মৈত্রী চুক্তি ইন্দিরা গান্ধীর ভারতবর্ষ করেছিল, সেটা আমেরিকার শুধু নয়, আমেরিকা, চীন, পাকিস্তান সহ গোটা বিশ্বকেই স্তম্ভিত করে দিয়েছিল। কিসিঞ্জার এই ঘটনাটিকে বর্ণনা করেছিলেন তার নিজের আত্মজীবনীতে, এই কথা বলে যে এই চুক্তি ছিল অনেকটা বারুদের স্তূপে একটা জ্বলন্ত দেশলাইয়ের কাঠি ফেলে দেওয়ার মতো। সুতরাং বুঝতেই পারছেন। এবং সম্প্রতি ইউএস স্টেট ডিপার্টমেন্ট ওই সময়কার যাবতীয় সরকারি কার্যকলাপ, কথোপকথন, এগুলো সব আজকে পাবলিক ডোমেইনে নিয়ে এসেছে। আমাদের দেশে এমন কোনো কিছু স্পর্শকাতর হলেই সেটাকে কি করে চাপা দিয়ে রাখা যায় তার চেষ্টা চলে। আমেরিকা বলুন, এমনকি সোভিয়েত ইউনিয়নও একটা নির্দিষ্ট সময়ের পরে অতীতের যা কিছু কীর্তি বা অপকীর্তি কোনো কিছু গোপন না করে মানুষের দরবারে উপস্থিত করে। সে যাই হোক, ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির কথা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন জানতে পারেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের কাছ থেকে। 1971-এর 9 অগস্ট সকালে সেই মুহূর্তে তাদের যে কথোপকথন হয়েছিল তার সারাৎসারটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এই সারাৎসার থেকে পরিষ্কার বোঝা যায় নিক্সনই বলুন বা হেনরি কিসিঞ্জারই বলুন, এরা ঠিক কী ধাতুতে গড়া মানুষ ছিলেন এবং কতখানি ঘৃণার চোখে তারা ভারতকে এবং ভারতের প্রধানমন্ত্রীকে দেখতেন। যে মুহূর্তে কিসিঞ্জার এই খবরটা দিলেন, নিক্সন বললেন, হ্যাঁ আমি জানি, গ্রোমিকো ওয়াজ ডাউন দেয়ার। মানে এখানে আন্দ্রে গ্রোমিকো সেই সময় সোভিয়েত ইউনিয়নের বিদেশ মন্ত্রী ছিল। দেয়ার মানে ধরে নিতে হবে নয়া দিল্লি। গ্রোমিকো ওয়াজ ডাউন দেয়ার টকিং টু দ্যাট ড্যামড ইন্ডিয়ান ফরেন মিনিস্টার। ভাষাটা দেখুন, টকিং টু দ্যাট ড্যামড ইন্ডিয়ান ফরেন মিনিস্টার। তখন ফরেন মিনিস্টার ছিলেন শরণ সিং। তার মতো সজ্জন ভালো মানুষ ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে খুব কম এসেছেন। তাকে বলছেন ড্যামড ইন্ডিয়ান ফরেন মিনিস্টার। মহাশক্তিধর দেশের নির্বাচিত প্রেসিডেন্ট হলে যাকে যা খুশি তাই বলতে তো গাল দেওয়া যায়? কিসিঞ্জার বলছেন জবাবে, চুক্তির মেয়াদ 25 বছর। চুক্তিতে লেখা আছে, the two sides would constant be in touch in case of aggression of other countries against one of the parties. মিস্টার প্রেসিডেন্ট, আপনি চিন্তা করবেন না, ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে আমি যা বলার বলে দিচ্ছি, গালাগাল দিয়ে আমি ওর ভূত ভাগিয়ে দেব। তখন ভারতবর্ষের রাষ্ট্রদূত ছিলেন এলকে ঝা। নিক্সন তখন বলছেন, ভারতীয়দের একটা জরুরি বিষয় বুঝতে হবে। সেটা কি না, তা হলো ওরা যদি মনে করে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে থাকবে, তাহলে আমরা ধরে নেব ওরা আমাদের সঙ্গে থাকতে চায় না। নাও গড ড্যাম ইট, দে হ্যাভ গট টু নো দিস। বছরে $1 বিলিয়ন অর্থ সাহায্য
ভারতকে আমরা ছাড়া আর পৃথিবীর কোন দেশ দেবে? নিশ্চয়ই রুশিরা দেবে না। অর্থাৎ আমরা বছরে $1 বিলিয়ন ভারতবর্ষকে সাহায্য করি, বিনিময়ে প্রশ্নাতীত আনুগত্য ভারতকে দেখাতে হবে। কেননা রাশিয়ার এ ক্ষমতা নেই, থাকলেও দেবে না। তাহলে ভারতবর্ষ এই ধরনের কাজ একটার পর একটা করে যাচ্ছে কেন? কোন সাহসে? এবং কেন তারা প্রকৃত বাস্তব অবস্থার মর্ম কথাটা সঠিকভাবে বুঝতে পারছে না? এর থেকে পরিষ্কার যে সোভিয়েত ভারত মৈত্রী চুক্তির খবরটা নিক্সনের হোয়াইট হাউসের কাছে শুধু অপ্রত্যাশিত ছিল না, একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হয়েছিল। খবরটি শুনে তারা যতটা ক্রুদ্ধ হয়েছিলেন, প্রায় ততটাই বিস্মিত হয়েছিলেন সম্ভবত। তার একটা কারণ, গোড়ার দিকে বহুদিন পর্যন্ত আমেরিকার বিশ্বাস ছিল ভারত হয়তো পাকিস্তানের বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধটা ঘোষণা করবেন না। তর্জন গর্জন এসব চলতেই থাকবে, কিন্তু যাকে বলে সমরাস্ত্র নিয়ে সমরাঙ্গনে নেমে পড়া, এত বড় একটা সাহসী, তাদের কাছে হঠকারী পদক্ষেপ ভারতবর্ষ নেবে বলে মনে হয় না। তার চেয়েও বড় কথা, আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রক্ষার তাগিদে সোভিয়েত ইউনিয়নও চাইবে না ভারত পাকিস্তানে যুদ্ধ শুরু হোক। অন্তত 1971-এর জুন মাস পর্যন্ত হোয়াইট হাউসের মূল্যায়ন ছিল এটাই। অর্থাৎ মিসেস গান্ধী চিৎকার চেঁচামেচি করছেন, এইভাবে করে যাবেন ফর হার ডোমেস্টিক অডিয়েন্স, কিন্তু আদতে তিনি যুদ্ধে নামবেন না। যেমন সে বছর 10ই জুন নিক্সনের নির্দেশে কিসিঞ্জার তখন ওয়াশিংটনে নিযুক্ত সোভিয়েত রাষ্ট্রদূত ডবরিনিনকে অনুরোধ করেন ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্টের রিট্রিটে সঙ্গী হওয়ার জন্য। একদিকে তো এলকে ঝাঁকে চমকাবেন বলেছেন, সেটা তো আর সোভিয়েত অ্যাম্বাসাডারের ক্ষেত্রে করা যায় না। অতএব আর যে সে লোক ছিলেন না ডবরিনিন, শুধু যে সোভিয়েত অ্যাম্বাসাডার অ্যাপয়েন্টেড ইন ওয়াশিংটন তা তো নন, তিনি ছিলেন সিপিএসইউর একজন খুব ইম্পর্টেন্ট লিডার, এবং ব্রেজনেভ সহ যারা ক্রেমলিনের মালিক তখন ছিল তাদের অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে তাকে একটা অন্য প্রস্তাব দেওয়া হবে ঠিক হলো। সেটা কি? আপনারা অনেকেই জানেন যে আমেরিকান প্রেসিডেন্ট বছরে নানা সময় নানা জায়গায় ছুটি কাটাতে যান। তাকে তারা তাদের ভাষায় বলেন রিট্রিট। ক্যাম্প ডেভিড বলে একটি জায়গা আছে যেখানে প্রচুর ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছে। নাসেরের সঙ্গে ইসরায়েলের হয়েছিল, এবং অনেক সময়ই দেখা যায় যে বিদেশি অভ্যাগতদের সঙ্গে খুব গোপন এবং জরুরি পরামর্শ থাকলে তাদেরকে ক্যাম্প ডেভিডে নিয়ে আসা হয়। সেখানে আলোচনায় ভারত পাক সম্পর্কের প্রসঙ্গ প্রত্যাশিতভাবেই উঠেছিল। ডবরিনিন গিয়েছিলেন ভদ্রতা করতে, সৌজন্য করতে, যাবেনই বা না কেন। এবং ডবরিনিনের মনে হয়নি ভারত যুদ্ধে যেতে পারে বলে আমেরিকার মনে হচ্ছে। কেননা ডবরিনিনও তো ওই মিটিং সেরে তার রিপোর্ট পাঠিয়েছিলেন, তাতে তিনি
লিখেছিলেন যে আমেরিকা অত্যন্ত বিরক্ত, তবু আমেরিকা আজ পর্যন্ত বিশ্বাস করে না যে ভারত শেষ পর্যন্ত যুদ্ধে যেতে পারে। তার মানে সেই সময় পর্যন্ত ওয়াশিংটনের মনে ভারতের গতিবিধি সম্পর্কে সন্দেহ অবশ্যই ছিল, কিন্তু তার বেশি কিছু নয়। তার গোপন চীন সফরে রওনা হওয়ার আগে কিসিঞ্জার ফের ডবরিনের সঙ্গে দেখা করেন। সোভিয়েত রাষ্ট্রদূতকে তিনি বলেন, প্রেসিডেন্ট আমাকে অত্যন্ত গোপনে দিল্লিতে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেখানে গিয়ে ইন্দিরা গান্ধীকে আমি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেব, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যায় তাহলে তাকে তার খেসারত দিতেই হবে, অর্থাৎ আলটিমেটাম দিয়ে আসবো। এবং সেটা যে খুব প্রকাশ্যে সবাইকে জানিয়ে দিল্লি যাব তা নয়, গোপনে যাব, en route চায়না। সেক্ষেত্রে আমেরিকা বাধ্য হবে ভারতকে সব রকম সাহায্য দেওয়া বন্ধ করে দিতে। আলোচনার পরে ডবরিন যে নোটটা মস্কোতে পাঠিয়েছিলেন তাতে লেখা ছিল, আমেরিকা চায় দক্ষিণ এশিয়ার ভৌগোলিক স্থিতাবস্থা বজায় রেখে সমস্যার একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর চেষ্টা করা। এ কাজে সোভিয়েত ইউনিয়নের সাহায্য চায় ওয়াশিংটন। কেননা তারা মনে করে এ ব্যাপারে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন উভয়েরই সমান্তরাল দেশের স্বার্থ আছে। কিন্তু কিসিঞ্জারের গোপন চীন সফরের কথা প্রকাশ্যে আসার পরেই মস্কো ওয়াশিংটনের সমান্তরাল স্বার্থের তত্ত্বে আর ভরসা থাকে না সোভিয়েত নেতৃত্বের, থাকবেই বা কী করে। তারা ভেবেছিলেন বিষয়টি খুব গোপন টোপন রাখবেন, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, ইন্দিরা গান্ধীকে তাঁরই দেশে এসে সেই দেশের রাজধানীতে দাঁড়িয়ে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা যা মুখে আসে তাই বলে চলে যাবেন, আর সেটা গোপন থাকবে, তা তো হয় না। এটা জানাজানি হতেই সোভিয়েত ইউনিয়নেরও কিছুটা হলেও আমেরিকা সম্পর্কে তাদের যে মূল্যায়ন ছিল, অর্থাৎ আমেরিকা চায় না যুদ্ধটা হোক এবং তারা সেই দিকেই এগোবে, একটা রাজনৈতিক সমাধান যে করে হোক খুঁজে বার করার চেষ্টা করবে, সেই ধারণাটা বিদ্যুতের গতিতে বদলে গেল। ইন্দিরা গান্ধীর নির্দেশে ইন্দিরা যেই জানলেন যে এমন পাঁয়তারা করছেন নিক্সন কিসিঞ্জার, তিনি তার উপদেষ্টা ডিপি ধার তাকে গোপনে মস্কোয় পাঠিয়ে দিলেন। সেখানেই দুদেশের মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক সম্পর্কের বৃহত্তর প্রেক্ষাপটে চীন মার্কিন সম্পর্কের স্বাভাবিকীকরণের ওপর খবরটা যতটা সাড়া ফেলেছিল, ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি অবশ্যই ততটা ফেলেন। আফটার অল, ড্রামাটিস পার্সনে ওয়ার ডিফারেন্ট। ভারত হাজার হোক একটা উন্নয়নশীল দেশ, সোভিয়েত ইউনিয়ন গোটা পশ্চিম দুনিয়ার কাছে ব্রাত্য। অতএব মাও সেতুংয়ের চায়নার সঙ্গে ধনতন্ত্রের রাজধানী বা পীঠস্থান ওয়াশিংটনের মার্কিন প্রেসিডেন্ট পুরো রাস্তাটা উড়ে এসে হ্যান্ডশেক করছেন, আন্তর্জাতিক রাজনীতিতে
ওই ছবির যে গুরুত্ব ছিল, চুপিসারে ডিপি ধারের মস্কোয় গিয়ে তৈরি হয়ে থাকা একটা চুক্তিতে স্বাক্ষর করার মধ্যে সেই নাটকীয়তাও ছিল না, সেই গুরুত্বও এটাকে কেউ দেয়নি। জোট নিরপেক্ষতার নীতির কথা বললেও ভারতের বিদেশ নীতি যে সোভিয়েত ঘেঁষা ছিল বরাবর, তা নিয়ে কোনো সংশয় তো ছিল না। যদিও সেই নীতিতে বিসর্জন দিয়ে নয়াদিল্লি একটি বৃহৎ শক্তির সঙ্গে প্রকাশ্যে গাঁটছড়া বাঁধতে পারে এতটা আশা কেউ করেনি। ওয়াশিংটন তো নয়। সবাই জানতো যে ভারত এই যে কোল্ড ওয়ারে, ঠান্ডা যুদ্ধে দুই মহাশক্তির মধ্যে সোভিয়েত ইউনিয়নের শিবিরে কাগজে কলমে না থাকলেও সোভিয়েত ইউনিয়নের প্রতি ভারতের দুর্বলতা যতটা, আমেরিকার প্রতি তার এক ছটাকও ছিল না। কিন্তু তা সত্ত্বেও যেহেতু 1971-এর বিশ্বের কথা একবার চিন্তা করুন, যখন জোট নিরপেক্ষতা আজকের মতো অচল আদলিতে পরিণত হয়নি, জোট নিরপেক্ষ আন্দোলন এই দুই মহাশক্তিধরের লড়াইয়ের পাশে একটা তৃতীয় শক্তি হিসেবে খুবই সংহত চেহারা পেয়েছিল। এবং এই জোট নিরপেক্ষতার নীতিকে অবলম্বন করে বহু দেশকে একত্রিত করার কাজটা শুরু করেছিলেন জওহরলাল নেহরু, সুতরাং নাসের। অতএব ইন্ডিয়া যে সোভিয়েত মৈত্রী চুক্তি করা মানে তো অফিসিয়ালি সেই জোট নিরপেক্ষতার নীতি থেকে সরে আসা। নিজেকে জোট নিরপেক্ষ বলবো, আবার দুই বৃহৎ শক্তির মধ্যে একটির সঙ্গে গোপনে মৈত্রী চুক্তি করব, যেখানে আমি বিপদে পড়লে সোভিয়েত ইউনিয়ন পাশে দাঁড়াবে বলে বলা হচ্ছে। এটা তো একসঙ্গে বলা যায় না, আর বললে সেটা দ্বিচারিতা ছাড়া আর কিছুই হয় না। তাঁর আত্মজীবনীতে প্রণব মুখোপাধ্যায় এত বড় একটা চুক্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ নীরব থেকেছেন, একটি বাক্য খরচ করেননি। আমার কাছে এটা একটু অবাক লেগেছিল। ফলে তার আত্মজীবনীর প্রথম খণ্ড পড়ার পরে প্রথম অবকাশেই প্রণবদাকে জিজ্ঞেস করেছিলাম, এত বড় একটা ঘটনা সম্পর্কে আপনি সম্পূর্ণ মৌন রইলেন কেন? প্রণববাবু বলেছিলেন, আসলে আমি তো তখন সরকারে ছিলাম না, ফলে চুক্তি সম্পাদনের প্রেক্ষাপট সচক্ষে দেখার অথবা জানার সৌভাগ্য আমার হয়নি, তাই বিষয়টির অবতারণা করিনি। যদিও বাংলাদেশ যুদ্ধের প্রেক্ষাপটে এই চুক্তির তাৎপর্য ঐতিহাসিক, সে কথা আমিও স্বীকার করি, বরাবর স্বীকার করেছি, এখনো করছি। তবে এই চুক্তির কারণেই বাংলাদেশের মুক্তি সম্ভব হয়েছিল তৎকালীন সিপিআই নেতারা, যারা কেজিবির সঙ্গে পরামর্শ না করে সকালে কোন ব্র্যান্ডের চা খাবেন সেটাও ঠিক করতেন না। তারা বলতে শুরু করলেন, বাংলাদেশের মুক্তি আসলে ত্বরান্বিত করেছে সোভিয়েত ইউনিয়নের প্রতিশ্রুতি। এখন এই ব্যাখ্যা যে কোনো লোক একটা কি বলবো, একটা অলিক প্রয়াস ছাড়া অন্য
কোনোভাবে দেখবে না। তার কারণ এটা যদি স্বীকার করতে হয়, তাহলে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যে ভ্যালিয়েন্ট লড়াই, ভারতবর্ষের সেনাবাহিনীর তাদের হয়ে পূর্ব পাকিস্তানে ঢুকে খান সেনাদের সবক শেখানোর যে গৌরবজনক অধ্যায়, এই সবকেই তাহলে আলাদা করে দূরে ঠেলে দিতে হবে। তখনও আমার এখনো মনে আছে, সেই সময় সিপিআই নেতারা একটা স্লোগান দিতেন, যার মুদ্রা কথাটা ছিল, এই চুক্তি না হলে ঢাকার নাকি পতনই হতো না। এই চুক্তি না হলেও ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা সম্ভব করার জন্য যা করার করতেন, যুদ্ধেও যেতেন। কিন্তু ওই স্থাবকতা এমন একটা বস্তু যা সুস্থ বিচারবোধকে একেবারে গ্রাস করে বসে। সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে আমাদের দেশের সিপিআই নেতাদের, সিপিএম নয়, দুর্বলতাটা ছিল অনেকটা এইরকমই। কিন্তু তাদের এই বয়ানে হয়তো তাদের আনুগত্য যতটা প্রকাশিত হয়েছিল, সত্য কিন্তু তার ধারে কাছেও ছিল না। ৭১-এর ওই ঘটনাবহুল দিনগুলিতে ওয়াশিংটনে ঠিক কী হয়েছিল তার যাবতীয় কাগজপত্র এখন আমাদের সামনে এসে গেছে। এই যেটা আপনাদের আমি বলছিলাম, এ নিয়ে লেখালেখিও হয়েছে বিস্তর। এই সব কাগজপত্র থেকে পরিষ্কার, বাংলাদেশের স্বাধীনতা যে কোনো অবস্থায় ঠেকানো যাবে না। হোয়াইট হাউস সে ব্যাপারে ধীরে ধীরে মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। তাদের দুর্ভাবনা ছিল যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে, অর্থাৎ বাংলাদেশের পর্ব মিটে গেলে ইন্দিরা গান্ধী পশ্চিম পাকিস্তানকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য যুদ্ধ চালিয়ে যাবেন কিনা। বস্তুত তেমন একটি সম্ভাবনা রাতের ঘুম কেড়ে নিয়েছিল নিক্সন কিসিঞ্জার দুজনেরই। কেননা এই যে ভয়টা সেই সময় আমেরিকাকে পেয়ে বসেছিল, সেটা কিন্তু সম্পূর্ণ অমূলক ছিল না। অনেকেই মনে করেছিলেন পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে আরেকটা স্বাধীন সার্বভৌম দেশ গঠন করার কাজে সাহায্য করেই ইন্দিরা গান্ধী ক্ষান্ত হবেন না। পরাজিত, বিধ্বস্ত, লাঞ্ছিত, অপমানিত পাকিস্তানকে তিনি আরো এক দফা সবক শেখাবেন। এটা মনে করার একটা বড় কারণ ছিল, একদিকে যখন স্থলপথে ভারতীয় সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে গিয়ে যুদ্ধ করেছে, অন্যদিকে তেমনি ভারতীয় নৌবহর কিন্তু সেই সময় করাচির কাছে নোঙর করেছিল। অর্থাৎ যুদ্ধটা সম্প্রসারিত হয়ে বাংলাদেশের পরবর্তী পর্বে পশ্চিম পাকিস্তানে প্রবেশ করতে পারে, এই সম্ভাবনা একটা নির্দিষ্ট সময়ের জন্য সত্যি বাস্তব বলে মনে হয়েছিল। আর এই কাজটা করার জন্য ইন্দিরা গান্ধীকে
ইন্ধন যোগানোর লোকেরও অভাব ছিল না। আবার এই কাজটি ইন্দিরা করেননি বলে পরে তাকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। সেই সমালোচনার পুরোটা অসঙ্গত তা তো নয়। বাংলাদেশ যুদ্ধে বিজয়ী হওয়ার পরে সিমলাতে জুলফিকার আলী ভুট্টো আর তার কন্যা, তখন ছোট, বেনজির এসেছিলেন ইন্দিরা গান্ধী ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে। অনেকেই বলে থাকেন ইন হাইন্ডসাইট যে তখনই ছিল পাকিস্তানের কাছ থেকে পাক অধিকৃত কাশ্মীরের ভূখণ্ডটুকু ভারতের সীমানার অন্তর্ভুক্ত করে নেওয়া, আর পাকিস্তান কোনো কারণে গাঁইগুই করলে পশ্চিম পাকিস্তানকেও টুকরো টুকরো করে দেওয়ার পথে যাওয়া। পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের দূরত্ব এমন একটা ভৌগোলিক অবাস্তবতা ছিল যে পাকিস্তানি ফৌজের পক্ষে যদি ভারতবর্ষ নাও ঢুকতো ওই যুদ্ধে, তাহলেও যুদ্ধটা সাস্টেন করা খুব কঠিন। কেননা যুদ্ধ প্রধানত নির্ভর করে সাপ্লাই চেনের উপর, সাপ্লাই লাইনের উপর। ১,৫০০ কিলোমিটার দূর থেকে উড়ে এসে আরেকটি অপরিচিত ভূখণ্ডে লড়াই করাটা মোটেই চারটিখানি কথা ছিল না। তার চেয়েও বড় কথা ছিল যে এমন একটা জায়গায় পাকিস্তানি সেনারা চলে এসেছিল যেটাকে এনিমি ল্যান্ড বললেও কম বলা হয়। কেননা মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার পরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জনমানুষে যে প্রবল বিদ্বেষের সৃষ্টি হয়েছিল, পাক সেনাবাহিনীকে তো তার ভুক্তভোগী হতে হয়েছে। নইলে ৭৫,০০০ সেনা নিয়ে নিয়াজি আমাদের ম্যানেকশর কাছে যখন আত্মসমর্পণ চুক্তি করেছিলেন, সেটা সম্ভব হতো না। একদিকে যেমন পাকিস্তানে পূর্ব বনাম পশ্চিমের লড়াই তীব্র, বলতে গেলে ইররিকনসিলিয়েবল, অন্যদিকে তেমনি বাকি থাকে যে পাকিস্তান ভূখণ্ডটুকু, তাতেও কিন্তু ধিকি ধিকি পাঞ্জাবি প্রভুত্বের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলছিল, বিশেষ করে সিন্ধু প্রদেশে, কিছুটা বালুচিস্তানে। ভারতবর্ষ তখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল যে এই সিন্ধ সেপারেটিস্টদের উস্কানি দিয়ে সেখানেও আরেকটা গন্ডগোল পাকানো ভারতের ক্ষেত্রে বাঁ হাতের খেলা ছিল। কিন্তু ইন্দিরা গান্ধী জানতেন কোন সময় বেরিয়ে আসতে হয়। তিনি জানতেন যে এর পরেও যদি আমি পাকিস্তানকে টুকরো টুকরো করার চেষ্টা করি, তাহলে এই যে লোকে আমাকে ধন্য ধন্য করছে, সেটা বদলে গিয়ে লোকে আমার বাপ্পান্ত করবে। দ্বিতীয়ত, she wanted to be magnanimous in victory. তোরা তো খুব দেশভাগ করে নিজেরা সব দেশ গড়েছিলি, এবার দেখ কেমন লাগে।
সেই পর্ব তো মিটে গেছে। তাহলে অযথা যুদ্ধটাকে জিয়ে রেখে লাভ কি? যুদ্ধ তো খুব কম খরচের ব্যাপার নয়। কলকাতা থেকে ট্রেনের 2য় শ্রেণীর কামরায় দিল্লি যাওয়া নয়। একটা যুদ্ধ মানে সেই দেশের অর্থনীতির উপরে এমন চাপ, যার ফল খুব সুদূর প্রসারী হয়। তৃতীয়ত, এই সেদিনই শুনছিলাম শেখ হাসিনা দিল্লিতে এসেছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে গেলেন, ফেরত গিয়ে ঢাকায় দিন দুয়েক পরে একটা সাংবাদিক বৈঠকে হাসিনা প্রকাশ্যে তার দেশের সাংবাদিকদের কাছে বললেন যে কোনো যুদ্ধের দিকে তাকিয়ে দেখবেন যে বৃহৎ মিত্র শক্তি কোনো দেশে প্রবেশ করেছে, তারা যুদ্ধের পরে আর সেখান থেকে যায়নি। উদাহরণ দিতে গিয়ে তিনি কোরিয়ার কথা বললেন। আজও রয়ে গেছে সেখানে মার্কিন ফৌজ। আরো বিভিন্ন দেশের উদাহরণের কথা বললেন এটাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একটা ট্র্যাজেডি, যে যখন কোনো ছোট দেশ একটা বড় দেশের সাহায্য নেয়, তখন তার বিনিময়ে সেই বড় দেশটি তাদের মতো করে পাউন্ড অফ ফ্লেশ তুলে নেওয়ার চেষ্টা করে, এবং the occupation, though not large scale, continues. ইন্দিরা গান্ধী কিন্তু সেই কাজটি করেননি। তিনি চলে এসেছিলেন, এক বাক্যে চলে এসেছিলেন। মুজিবুর রহমান বড়ার আগেই চলে এসেছিলেন। আজও যে এই মহানুভবতার জন্য ইন্দিরা গান্ধীকে হাসিনা প্রকাশ্যে সালাম ঠুকছেন, অন্যরকম কিছু করলে তা হতো কি? আজ এইটুকুই। আগামীকাল এই পর্ব এত ইন্টারেস্টিং যে আমি একটু বিস্তারিত বলছি। আপনারা ধৈর্য ধরে শুনলে খারাপ লাগবে বলে আমার মনে হয় না। ভালো থাকবেন। নমস্কার।